এই যে আমি ছবিটা দিয়েছি, মাহমুদুল্লাহ রিয়াদের রিয়াকশনটা দেখুন। ঠিক এই রিয়াকশনটাই আমারও হয়েছিল যখন হার্দিক পান্ডিয়া ওই নো লুক শটটা মারলেন। আমিও জাস্ট এরকম ভাবে অবাক হয়ে গেছিলাম। তখন আমি লাইভে ছিলাম, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এটা কি দেখলাম এবং কি মারলেন এটা হার্দিক পান্ডিয়া। বলটা এলো, ব্যাটে লাগিয়ে দিলেন, বল বেরিয়ে গেল, তাকালেনও না, এবং এটা অদ্ভুত সোয়াগ। মাহমুদুল্লাহ রিয়াজ যে রিয়াকশনটা দিয়েছেন, আমার রিয়াকশনও ঠিক ওই সময় তাই ছিল। আজকের এই গোটা ম্যাচে ভারত জিতলো, ভারত সহজেই জিতলো, বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ দেখলাম, কিন্তু সবকিছু ছাড়িয়ে গেল হার্দিক পান্ডিয়ার ওই নো লুক শট। কি ছিল মানে এত সোয়াগ কেউ কিভাবে দেখাতে পারেন একটা ম্যাচ? আমি আপনারা বলুন আমাকে। আলাদাই, মানে জাস্ট আলাদাই একটা কামব্যাকের গল্প বহুদিন আগে লেখা হয়ে গেছে, বাট এই যে সোয়াগের গল্পগুলো তিনি লিখছেন, এটা তো জাস্ট মারাত্মক ব্যাপার। যাই হোক, বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে ভারতের এগেনস্টে যে পারফরমেন্সটা করলো, একজন ভারতীয় সমর্থক হিসেবে আমি বলতে পারি ভারতের এই পারফরমেন্সে বেশ খুশি, ভালো লেগেছে, ভারত জিতেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে যে লড়াইটা করলো বা যে লড়াইটা করতে পারতো, যে লড়াইটা তারা করলো না, সেটাতেই আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা কি পারফরমেন্স বাংলাদেশে। এমন না যে বাংলাদেশ খুব শক্তিশালী দল ছিল, ভারতকে খুব তাড়াতাড়ি তারা হারানোর ক্ষমতা রাখতো এবং সেটা পারলো না, এমনটা নয়। বাট বাংলাদেশ প্লেয়ারদের অ্যাপ্রোচ, বাংলাদেশি প্লেয়ারদের ম্যাচ জেতার যে একটা তাগিদ, যে জেদ, যেগুলো থাকা উচিত, যেগুলো এক্সপেক্ট করেছিলাম, সেগুলো এত বাজে রকম ভাবে মিসিং গেল এই গোটা ম্যাচে, সেটা দেখে সবচেয়ে বেশি আশ্চর্য হলাম। 7 উইকেটে পরাজিত বাংলাদেশ হয়তো আগেও হয়েছে, এর চেয়েও বাজে পরাজয় হয়তো তাদের হয়েছে, বাট আজকের ম্যাচে বাংলাদেশের যে যে পরিস্থিতি, সিচুয়েশন, ওই সমস্ত বাদ দিন, বাট বাংলাদেশের যে অ্যাপ্রোচ গোটা ম্যাচে, সেটাই সবচেয়ে হতাশা। ভারত আজ দারুণ খেলেছে, ভারত আজকে অপ্রতিরোধ্য খেলেছে, ভারত আজকে মারাত্মক খেলেছে না, না, কিন্তু বাংলাদেশ আজকে যে পারফরমেন্সটা করেছে সেটাই আনএক্সপেক্টেড। একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে ফাইটটুকু দেওয়া দরকার একমাত্র মেহেদী হাসান মিরাজ এবং আর কিছু নেই, একমাত্র মেহেদী হাসান মিরাজ যতক্ষণ ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট, মানে বাংলাদেশ ক্রিকেট দল অ্যাকচুয়ালি লড়াই করতে চায় বা লড়াই করার জন্য খেলছে। আদারওয়াইজ তাদের যে পারফরমেন্স, যে শর্ট সিলেকশন, অভিজ্ঞতার অপচয় বা অপব্যবহার যাই বলতে পারেন, সবকিছুই বলে দিতে পারে এই ম্যাচে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বলি, প্রথমেই টিম সিলেকশন নিয়ে একটা প্রশ্ন ছিল আমার। ভারতীয় দলের আমি সকালে ভিডিও বানিয়ে বলেছিলাম যে আমি প্রেডিকশন করছি বটে টিম প্লেইং 11 কি হতে পারে, বাট আমি জানি না অ্যাকচুয়ালি, কারণ এত এক্সপেরিমেন্ট বিগত কয়েক মাসে আমরা দেখেছি, এক্ষেত্রে আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে কি হতে পারে। বাট যাই হোক, নীতিশ কুমার রেড্ডি এবং মায়াঙ্ক দুজন একসাথে ডেবিউ করেছেন। মায়াঙ্ক অনেক আশা ভরসা অনেক কিছু ছিল তার উপর, এবং পুরোপুরি যে জল ঢেলে দিয়েছেন একদমই নয়। ম্যাচের ডেবিউ ওভারে তার একটা মেডেন আমরা দেখতে পেয়েছি, যদিও বেশ কিছু ক্ষেত্রে ওই যে কারণে মায়াঙ্কের এত চর্চা হয়েছিল, মায়াঙ্কে নিয়ে আলোচনা হয়েছিল, যে গতি সেটা ছিল না, সেটা একটু কমই ছিল। মায়াঙ্ক যাদব কিছু ক্ষেত্রে 135, 143 ওরকম স্পিডে করছিলেন, সুতরাং সেটা দেখে আমি হতাশ হইনি। বাট ঠিক আছে, ঠিক পথে যাচ্ছেন এইটুকুনি অন্তত বুঝতে পেরেছি। ভারতের টিম সিলেকশন নিয়ে ঠিকঠাকই ছিল, খুব একটা সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের টিম সিলেকশনে একটা জায়গা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো এত কিছুর পরও তানজিম হাসান সাকিব কিভাবে প্লেইং 11-এর বাইরে থাকে। আমি সকালে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে আর যারাই থাকুক না কেন, তানজিম কনফার্ম, তারপরে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজের মধ্যে যে কোনো একজনকে, যে কোনো দুজনকে হয়তো নেওয়া হবে, কিন্তু তানজিম হাসান সাকিবকে যে শুরুতে বাদ দেওয়া হলো, তার টি-20 বিশ্বকাপে এত ভালো খেলার পরও, এটা দেখে আমি একটু অবাক হলাম। এমন না যে তানজিম চোট আঘাত পেয়েছেন, এমন কিচ্ছু নয়। মুস্তাফিজুর রহমান তোমাকে বাদ দেওয়া সম্ভব নয়, তাসকিন তুমি সিনিয়র এবং শরীফুল নাম্বার 1, এই চক্করে তানজিমকে স্যাক্রিফাইস করলো বাংলাদেশ, এটা আসলেই তাদের জন্য খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল বলে আমার অন্তত মনে হয় না। আমি এখনো বলবো এই মুহূর্তে বাংলাদেশের টি-20 ক্রিকেটে এই মুহূর্তে দাঁড়িয়ে তানজিম বেস্ট পেসার, বেস্ট। তানজিম টি-20 বিশ্বকাপে যেভাবে বোলিং করেছেন, তার অ্যাগ্রেশন, এই যে ভারত বনাম বাংলাদেশ, যখনই ভারত বনাম বাংলাদেশের প্রসঙ্গ ওঠে তখনই তো অ্যাগ্রেশন, এটা একদম তেরে আসা, এই জিনিসগুলো চলে আসে সমর্থকদের মধ্যে বলুন, প্লেয়ারদের মধ্যে বলুন। বাংলাদেশের এই দলে সেরকম কে আছেন? একমাত্র তানজিম। এবার সেই প্লেয়ারটাকেই যদি তুমি বাইরে রেখে দাও, তাহলে আর তো কি হবে? এক্ষেত্রে কিছু ক্ষেত্রে ওই একটা মাইন্ড গেম খেলা যেতেই পারত। এই তানজিম ভারতের কাছে দারুণ বোলিং করেছিলেন, সুতরাং তানজিমকে খেলানো, আমি জানি না এক্স্যাক্টলি কোনো চোটাঘাত রয়েছে, তাহলে আলাদা ব্যাপার, বাট আদারওয়াইজ তানজিমকে স্যাক্রিফাইস করার কোনো মানে হয়। ম্যাচের শুরু,
আমি যতটুকু খবর পেয়েছিলাম এই পিচ ব্যাটারদের জন্য দারুণ ছিল, একদম ব্যাটারদের স্বর্গরাজ্য যাকে বলে। ইভেন এই এখানে যে ডোমেস্টিক যে লিগগুলো হয় সেখানে 250-60 অব্দিও রান নাকি উঠে গেছে, আমি দেখছিলাম আর কি। সুতরাং ব্যাটিং করলে যে রান উঠবে সেটা জানতাম, এবং ভারতীয় ব্যাটিংয়ের সময় তো পরিষ্কার বোঝা গেছে যে না, এখানে ব্যাটিং করলে খুব ভালো। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেটা করলেন, বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে একটা সমস্যা যেটা আমি অনেককে বলতে দেখি, যে বাংলাদেশি ব্যাটাররা পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেট খেলেন না। এবং এটা কিছু ক্ষেত্রে গিয়ে যে ভুল এমনটা তো বলাও যাবে না, তাই না? পাওয়ার প্লেতে একটা টিমের ব্যাটিং অ্যাপ্রোচ কি হতে পারে, যে আমি ইদার উইকেট ধরে খেলবো, অথবা আমি এমন রান করব যাতে 2-3টে উইকেট পড়ে যাওয়ার পরও চাপ হয় না। সিম্পল সলিউশন। আমি ইদার পাওয়ার প্লেতে 6 ওভারে 40 রান করবো বা 35 রান করবো, 35 থেকে 40 কোনো উইকেট পড়বে না, অথবা আমি পাওয়ার প্লেতে 6 ওভারে 60 রান করবো, যেখানে 3টে উইকেট পড়ে যাওয়া পর্যন্ত আমি মেনে নিতে পারি। আজকে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত বলে গেলে যে আমরা 14 ওভারেও প্রায় 95 অব্দি তুলে দিয়েছিলাম, কিন্তু আমরা পারলাম না কারণ আমাদের হাতে উইকেট ছিল না। একদম সিম্পল। তারা বুঝে গেছেন, তারা বুঝতে পারছেন, তাদের সমস্যাগুলো তারা ধরতে পারছেন, কিন্তু তার সলিউশন তারা পারছেন না। সুতরাং বাংলাদেশ প্রথমেই পাওয়ার প্লেতে যে রানটা তুলেছিল সেটা এনাফ ছিল না। পারভেজ হোসেন ইমন আমি চেয়েছিলাম তিনি খেলুন, তিনি খেলেছেন, তার সাথে লিটন দাস তিনিও খেলেছেন, কিন্তু লিটন দাস যে শটটা খেলে আউট হলেন, কারুর উচিত, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কারুর উচিত লিটনকে নিয়ে একটা চেয়ারে বসা, লিটন দাসকে নিয়ে একটা চেয়ারে বসা উচিত, তার সামনাসামনি মুখোমুখি, এবং জিজ্ঞাসা করা উচিত যে লিটন তোমার কি সমস্যা, তুমি কেন ওই শটটা খেললে, তুমি কি ভেবে ওই শটটা খেললে, তুমি ওই শটটা খেলার পর কি ফিল করলে। এই প্রশ্নগুলো না লিটন দাসকে জিজ্ঞাসা করা উচিত। আমি একদম সত্যি কথা বলছি, আমি কোনো ট্রোল করছি না, আবারও বলছি, আমি এটা অ্যাকচুয়ালি বলছি। কারণ লিটন দাস এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও বারবার যখন এই শটগুলো খেলে আউট হচ্ছে, যে শটের প্রয়োজনীয়তা নেই, একটা 4 মেরেছেন তিনি, ততক্ষণে প্রথম বলেই বাউন্ডারি মেরেছেন, তারপরেও যখন তিনি এই শটটা খেলে আউট হলেন, তখন এই প্রশ্নগুলো করা উচিত যে তুমি কেন শটটা খেললে, এবং তার চেয়েও বড় কথা ওই শটটা খেলার পর তোমার কি উপলব্ধি হলো। ওই জায়গাতে দাঁড়িয়ে তুমি কি প্রতিজ্ঞা করলে যে পরের দিন আমি আর ওই শটটা খেলবো না, আমি পরের দিন আর এভাবে আউট হব না, আমি পরের দিন ওই জায়গা থেকে ধৈর্য ধরে রাখবো। এই জিনিসটা কি লিটন দাস ভেবেছিলেন? যদি না ভাবেন তাহলে প্রশ্ন করা হোক যে তুমি কেন ভাবছো না এখনো। তুমি কি মনে করেছো যে বাংলাদেশ দলে তুমি ওপেনার হিসেবে আজীবন টিকে থাকবে এভাবে? যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার সাথে আর যারাই ওপেনিং করতে আসছে, তুমি তো ওপেনার হিসেবে কনস্ট্যান্ট, কিন্তু যারাই আসছে তাদের দ্বারা হচ্ছে না। তুমি একমাত্র যে দায়িত্ববান হতে পারো, যার অভিজ্ঞতা রয়েছে, যার হাতে ভালো শট রয়েছে, যে ভালো খেলতে পারে, কিন্তু তারপরও তুমি ওই শটগুলো খেলছো, তারপরে তোমার কি উপলব্ধি হচ্ছে? তুমি কি আবার ওই শটগুলো খেলার চেষ্টা করবে? এই প্রশ্নগুলো সিম্পল, এই প্রশ্নগুলো কারোর উচিত লিটন দাসকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করা। লিটন দাসের মতন একজন ব্যাটার যিনি দুদিন আগেই টেস্ট ক্রিকেটে ধৈর্য সহকারে একটা 170 না কত রানি ইনিংস খেলেছিলেন, সেই লিটন আজকে টি-20 ক্রিকেটে এই পিচে একটা বাউন্ডারি মারার পর এই শটে আউট হলেন। আপনি কিভাবে এই জিনিসটা আপনি কিভাবে আপনার মাথার মধ্যে প্রসেস করবেন বলুন? আপনি বলুন ঠিক কিভাবে প্রসেস করবেন যে জায়গা থেকে যে শটটা খেলে লিটন দাস আউট হলেন, এবং এটা বছরের পর বছর চলে আসছে, নতুন কিছু না। লিটন দাস যে বলটাতে আউট হলেন আর্শদীপ সিং এর বল, খুব কঠিন বল, আনপ্লেয়েবল, ওই জায়গা থেকে খেলা অসম্ভব, ইয়র্কার, বাউন্সার, কি ছিল, কিছু বলার নেই। মানে বাকি ছেড়ে দিন, আপনি পারভেজ হোসেনের কথা ছেড়ে দিন, আপনি শান্ত ছেড়ে দিন, আপনি হৃদয় ছেড়ে দিন, আপনি সবার কথা ছেড়ে দিন, বাট লিটন দাস যে শটটা খেললেন সেই শটটার লজিক কি? মাহমুদুল্লাহ রিয়াদ 2 বলে 1 রান করে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়েছে। কোনোদিন, যে কোনো দিন, বিশ্বের যে কোনো গ্রাউন্ডে যে কোনো পরিস্থিতিতে আপনি ওই শটটা খেলছেন, আপনি নিজেকে ওই জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষমা করতে পারবেন? মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এমনিও প্রচুর কথা উঠেছিল, প্রশ্ন উঠেছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ এখনো বাংলাদেশ দলে রয়েছেন, কিছু তো প্ল্যান রয়েছে, এবং এই জায়গা থেকেও তিনি বাংলাদেশ দলে রয়েছেন মানে 26শে টি-20 বিশ্বকাপের প্ল্যানে রয়েছেন, আদারওয়াইজ তাকে টিমে রাখা হতো না, আমি যতটুকু বুঝি আর কি। সুতরাং আপনাকে টি-20 বিশ্বকাপের পরবর্তী প্ল্যানিং এ রাখা হয়েছে। সাকিব তো নিজেই বলে দিচ্ছেন আমি আর খেলবো না। আপনার কাছে দুটো অপশন রয়েছে, ইদার 2026 অব্দি আপনি খেলে যান, অথবা এক্ষুনি সরে যান। কিন্তু আপনি যদি 6 মাস ধরে খেলেন তারপরে সরে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনি কি করছেন? আপনি টিমের একটা জায়গা খেয়ে নিচ্ছেন। এমনিতে বাংলাদেশের মিডল অর্ডারে একজনকে ঠিকঠাক সেট করার জন্য অনেক সময় লাগে, আপনি সেই জায়গাতে একটা জায়গা খেয়ে নিয়ে বসে আছেন, এবং আপনি 26 পর্যন্ত থাকছেন না। সুতরাং মাহমুদুল্লাহ রিয়াদের কাছে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি বলছি, এখন দুটো অপশন, ইদার 26 পর্যন্ত তিনি কন্টিনিউ করতে চান, সেই ভেবে পারফরমেন্স করুন, ভালো খেলুন মানে এমন না যে প্রত্যেক ম্যাচে আপনাকে রান করতে হবে, আপনার অ্যাপ্রোচটা যেন ঠিকঠাক থাকে। আজকে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স, ব্যাটিং দেখে আপনি কি ধারণা পাবেন? অপরদিকে
আপনি যদি এই মুহূর্তে অবসর নেন তাহলে নিয়ে নিন, আদারওয়াইজ আবারও 6টা মাস আপনি নষ্ট করছেন কারোর জন্য, তাহলে কিন্তু আমার মনে হয় না কিছু লাভ আছে, এবং এরকম ভাবে একটা টিমের থেকে যাওয়া আসলেই মুশকিল। ভারতীয় দলের বোলিং খুবই ভালো হয়েছে। মায়াঙ্ক যাদবের কথা আমি যদি বলি, মায়াঙ্ক যাদব যে জিনিসটা এতদিন আমরা দেখেছিলাম যে মানে মায়াঙ্ক যাদবের নাম উঠলে আমাদের উমরান মালিকের কথা মনে পড়ে, এমন একটা উমরান মালিক বেশি দিন ছিলেন না ভারতীয় দলে, কিন্তু ওই যে মানে একটা উপমহাদেশের একজন পেসার 155, 56, 57, ও একটা ফ্যান্টাসি যেন আমাদের জন্য, এ তো স্বপ্নের ব্যাপার কি হচ্ছে। সুতরাং যখনই মায়াঙ্ক যাদবের মতন কারুর নামটা উঠে আসে আমাদের উমরান মালিকের কথা ভেবে চিন্তা হয়, এরকমই তো ভালো বোলার ছিলেন, কোথায় হারিয়ে গেলেন। কিন্তু সেই মায়াঙ্ক যাদব প্রথম ওভারটা মেডেন দিয়ে গেলেন, কোথায় গিয়ে তিনি তার যে উন্নতি করার যে জায়গা যেটা উমরান করতে পারেনি, সেটা হলো লাইন লেন্থ ঠিকঠাক মেনটেন করা। দরকারে আমি 10 কিলোমিটার পার আওয়ার স্পিড কমিয়েও দেবো, কিন্তু আমি লাইন লেন্থ ঠিকঠাক ফোকাস রাখবো যাতে আমার অতিরিক্ত চোট না হয়, যাতে আমি ঠিকঠাক লাইন লেন্থে ফেলতে পারি, এবং যাতে অতিরিক্ত গতির জন্য আমি আমার লাইন লেন্থ হারিয়ে না যায়। সিম্পল। কিন্তু আপনি একটা কথা বলুন, মায়াঙ্ক যাদব তার প্রথম যে ওভারটা করলেন, যেটা মেডেন ওভার ছিল, সেটা কি খুব টাফ ছিল। আপনি যদি প্রত্যেকটা বল দেখে থাকেন, আপনি যদি প্রত্যেকটা বলের গতি দেখে থাকেন, আপনি কিন্তু বলবেন যে না, ওটা মোটেও খুব টাফ ছিল না, ওটা একটা একটা ভালো 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 আর অসাধারণের মধ্যে ডিফারেন্স, সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। মায়াঙ্ক যাদব ভালো ছিলেন, অসাধারণ নয়। মায়াঙ্ক যাদবকে অসাধারণ বানিয়ে দিলেন বাংলাদেশের ব্যাটাররা। পাওয়ার প্লেতে এমনিতেই এত ধৈর্য ধরে, পাওয়ার প্লেতে এমনিতেই এত ভয় পেয়ে খেলা যায় না, যেটা বাংলাদেশ করে চলেছে আজীবন ধরে, এবং এখনো তার ব্যতিক্রম নয়। বিশেষ করে এই গোয়ালিয়রের এই পিচে, যেখানে ভারতীয় দল 12 ওভারের মধ্যে এই রানটা চেস করে দিল, সেখানে ওই ব্যাটিংটা করার পর প্রশ্নগুলো উঠবেই। ম্যাচ শেষ হওয়ার পর সূর্যকুমার যাদবকে ডাকা হয়েছিল এবং তার সাথে নাজমুলকেও ডাকা হয়েছিল। সূর্যকুমার যাদব ক্যাচ, কারণ ম্যাচ জিতে গেছে, যদি ম্যাচ হেরেও যেতেন এই জায়গা থেকে অতিরিক্ত কিছু ভুল ভ্রান্তি নিয়ে তাকে ফিরতে হতো না। কিন্তু নাজমুল হোসেন শান্ত শুরুতে একটা কথা বলে দিলেন, উই ডিডন্ট হ্যাভ মেনি প্ল্যানস, সরি, আমাদের কাছে অতিরিক্ত কিছু প্ল্যান ছিল না, বেশি কিছু প্ল্যান ছিল না। তাহলে একটা দল যখন টি-20 ক্রিকেট খেলতে নামে, তাদের কাছে প্ল্যান নেই। প্রথমত টি-20 ক্রিকেটে বেশি প্ল্যানের দরকার পড়ে না, প্ল্যান বি থাকলেই এনাফ। এটা টেস্ট ক্রিকেট হচ্ছে না, টেস্ট ক্রিকেটে তার প্ল্যানিং নিয়ে তো প্রশ্ন আছে, কিন্তু যখন তিনি স্বীকার করলেন সামনে থেকে যে আমাদের কাছে বেশি প্ল্যান ছিল না, যে কারণে আমরা এই জায়গা থেকে ম্যাচ জিততে পারলাম না, ম্যাচ বার করতে পারলাম না, তখন এই জায়গা থেকে প্রশ্ন উঠবে যে প্ল্যান কি প্ল্যান চাই তোমার এই টি-20 ম্যাচে কি প্ল্যান চাই। তিনি বললেন যে না, পরবর্তী ম্যাচগুলোতে প্ল্যানিং করে আমরা আসবো এবং ভালো খেলবো। এই জায়গা থেকে আপনি বলুন কি প্ল্যান হতে পারতো? 1, পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করা, সিম্পল প্ল্যান। 2, ভুলভাল শট না খেলে ক্রিজে থেকে যাওয়া। তিনি আরো একটা কথা বলেন যে স্ট্রাইক রোটেট করতে হবে আমাদের, আমরা স্ট্রাইক রোটেট করতে পারছি না, ঠিক আছে, কিন্তু স্ট্রাইক রোটেট করার মধ্যেও তো যে শটগুলো মারতে হয় সেগুলো মারতে হবে। আপনি একটা কথা বলুন, বাংলাদেশি ব্যাটারদের যে অ্যাপ্রোচ, ঠিক আছে, মাহমুদুল্লাহ রিয়াদ যে শটটা মারলেন, তার সাথে স্ট্রাইক রোটেট করার কি কোনো সম্পর্ক আছে? মাহমুদুল্লাহ রিয়াদ যদি তার আগে 2-3টে বল স্ট্রাইক রোটেট করতেন, তারপরে তিনি যে ওই শটটা খেলতেন না, তার কি গ্যারান্টি? লিটন যদি তার আগে 2-3টে স্ট্রাইক রোটেট করে ওভারে 3-4 রান করে তারপরে ওই শটটা খেলতেন না, তার কি গ্যারান্টি আপনি বলুন? স্ট্রাইক রোটেটের সাথে এই যে ভুলভাল শটগুলো খেলে আউট হচ্ছে, তার কোনো সম্পর্কই নেই। এমন নয় যে খুব চাপ পড়ে গেছে, আমাকে একটা ছক্কা মারতে হবে, না, সেরকম সিচুয়েশনই নেই। আপনি 10 ওভারের মধ্যে 4-5টা উইকেট হারিয়ে দিচ্ছেন এবং এমন শট খেলে আউট হচ্ছেন যেখান থেকে আপনি কোনোভাবেই সেই শটটাকে ডিফেন্ড করতে পারবেন না। তার সাথে না আছে স্ট্রাইক রোটেটের কোনো সম্পর্ক, না আছে কোনো রকম চাপের সম্পর্ক, না আছে কোনো 150-এর অজুহাত, কিছুই নেই। আপনি যে শটগুলো খেলছেন, দ্যাটস দ্য ওয়ার্স। আমি জানি না, আমি শান্ত লিটন এবং মাহমুদুল্লাহ শট দুটো দেখার পর, আমি অ্যাকচুয়ালি ইউটিউবে লাইভ ছিলাম যখন ম্যাচ চলছিল, আমি অতিরিক্ত কিছুতে এক্সপ্রেস করতে পারছিলাম না, বাট বিশ্বাস করুন খুব অদ্ভুত লাগছিল যে এত অভিজ্ঞতার পরে এরকম শট কেউ কিভাবে খেলতে পারেন এবং কোন সিচুয়েশনে খেলতে পারেন। এরপরে ঋষাদ যে জায়গা থেকে আউট হলেন, তখনও ম্যাচের 6 ওভার বাকি আছে, তিনি লাস্ট ব্যাটিং জুটি, তিনিও এরকম একটা শট মেরে আউট হলেন। এখানে আপনি কাকে দোষ দেবেন? আপনি ঋষাদকে দোষ দিয়ে দেবেন যে প্লেয়ারটা 2 বছর ধরে রয়েছে, দোষ তো দিতেই হবে, তো তাকে দোষ দিতে হবে। কিন্তু একটা টিমের ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন, ম্যানেজমেন্ট যারা ম্যানেজ করেন, তাদের কি কোনো ভূমিকা নেই? তারা একটা টিমকে কিভাবে সেট করছেন? কিছুই করতে পারছেন না তারা। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে প্লেয়ারদের তো অবশ্যই সমালোচনা করা উচিত, বাট টিম ম্যানেজমেন্ট কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি দেয়। একটা টিম ভালো খেলতে পারছে না, টিমটাকে নিয়ে কাটাছেড়া সমালোচনা অনেক কিছুই করা যায়, বাট আসলেই যে যারা দায়ী তারা হলো পিছনের ম্যানেজমেন্ট আর কি। এনিওয়ে, মানে ম্যাচটা এমন হলো যেখানে ভারতীয় দল নিয়ে বেশি কিছু প্রশংসা করা যাবে না। আমি প্রশংসা হার্দিকে শুরুতেই করে দিয়েছি, তার ওই নো লুক শটের আমি এখনো চোখে ভাসছে, ওটা কি মারলেন, কি করলেন ওটা হার্দিক, মানে কি তার কি আজকে আলাদাই মুডে নেমেছিলেন তিনি?
এবং এই ম্যাচে ভারতীয় দলের অতিরিক্ত কিছু প্রশংসা নেই। বরুণ চক্রবর্তী যেভাবে বোলিং করছিলেন আসলেই ভালো। বরুণ চক্রবর্তী অনেকদিন পর কামব্যাক করলেন, ইভেন ওভারে 15 রান খাওয়ার পরও বরুণ চক্রবর্তী যেভাবে গুগলিতে উইকেট তুলে নিলেন অবশ্যই ভালো ছিল। আশাদীপ সিং তিনি তো দারুণ বোলিং করেই চলেছেন। মায়াঙ্ক ঠিক আছে, মায়াঙ্কের ওই একটা ওভার বা একটা ওভারে 15 রান মতন খেয়েছেন, ওটা বাদ দিয়ে বাকি ঠিক আছে। ওই ওভারটাতে একটু সমস্যা তাকে দেখা গেল, কারণ কিছু ক্ষেত্রে একটু শর্ট বল প্রয়োগ করছিলেন। তার গতি আজকে 150-এর বেশি একটা ওঠেনি, আমার অন্তত মনে হয় না উঠেছে, 146 ওরকমই ঘুরছিল। ঠিক আছে, ওটা ধীরে ধীরে বাড়বে, যার গতি আছে তার গতি থেকেই যায়, কিন্তু ওই গতির চক্করে চোটাঘাত লাইন লেন্থ হারিয়ে ফেললে সে আর ফিরে আসতে পারে না। উমরান মালিক জলজান্ত উদাহরণ। উমরান মালিকের থেকে আশা করি ভারতীয় বোর্ড ম্যানেজমেন্ট শিখেছে এবং সেই কারণে মায়াঙ্ককে তারা আপাতত আগলে রাখছে। আর কি, হার্দিক মোটামুটি বোলিং করলেন। ভারত তো এক্সপেরিমেন্ট করতে নেমেছে, সিম্পল। ভারত এই সিরিজে এক্সপেরিমেন্ট করছে। ভারতের যে বোলিং চলছে আজকে, এই যে নীতিশ রেড্ডিকে খেলানো হলো, নীতিশ রেড্ডিকে আজকে 2 ওভার করানো হলো, এগুলো সব এক্সপেরিমেন্টের পার্ট। এর আগে চলো স্পিনারদের ট্রাই করা হয়েছে, আজকে চলো আজকে পেসারদের ট্রাই করা হোক। এর আগে রিয়ান পারাগ, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব সবাইকে দিয়ে বোলিং করানো হয়েছে, চলো আজকে একটু পেসারদের আমি একটু প্রয়োগ করে দেখি। আমার মতে মেবি পরের ম্যাচে হর্ষিত রানাকেও খেলিয়ে দেওয়া যেতে পারে, খেলিয়ে দেবেন হয়তো গৌতম গম্ভীর, কারণ বাকি যে প্ল্যানিং গুলো ছিল সেটাতে তারা সাকসেসফুল হয়তো, আমি জানি শিওর বলছি না, বাট গম্ভীর চাইলেই খেলাতে পারেন এবং হর্ষিত রানা এই সিরিজে ডেবিউ করবেন। সুতরাং ভারত তো একটা 26-এর পরিকল্পনা ভেবেই এখন একটু এক্সপেরিমেন্ট করে পরবর্তী আইপিএল এর আগে রেডি করে রাখছে। ভারতীয় দলের কি বলুন তো, চাইলেই না ভারতীয় দল এই মুহূর্তে একটা প্রপার প্লেইং ইলেভেন বানাতে পারবে না। ভারত চাইলেই এই মুহূর্তে একটা প্লেইং ইলেভেন বানিয়ে চলো সেই টিমটাই পরের সিরিজে, তারপরের সিরিজে নিয়ে 26 অব্দি চলবে, সম্ভব নয়। তার একটা কারণ, এর মাঝে দুখানা আইপিএল আসবে, 2025-এর আইপিএল আসবে, 2026-এর আইপিএল আসবে, এবং ওই আইপিএল আসলে বাকি সমস্ত টিম কম্বিনেশন ঘেটে যায়। যাদেরকে টিমে রাখা হয়, যাদেরকে ভাবা হয় যে এই খেলবে, সেটা পুরোপুরি বদলে যায়, এবং লাস্ট টাইম তাই হয়েছে এবং সেখান থেকে ভারত বিশ্বকাপও জিতে গেল। সুতরাং ভারতের পক্ষে সম্ভব না, ভারত এক্সপেরিমেন্ট করছে। কিন্তু একটা আমি যদি 25 জনের একটা স্কোয়াড, যারাই এগোবে, তাদের মধ্যে কিছু চেঞ্জ হবে, কিছু বদল টদল হবে, কিন্তু তারাই এগোবে, সেই ধারণাটা ভারতের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের একটা টিম বানানো উচিত, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অন্তত মনে হয় না তাদের প্ল্যান বা কিছু প্ল্যান মাফিক কিছু তারা এগোচ্ছে, সেটা আবার দেখতে হবে। আদারওয়াইজ সঞ্জু স্যামসন 19 বলে 29 বেশ ভালো কিছু শট খেলেছেন, খুব মানে অভিষেক এবং সঞ্জুর ওই যে একটা ছোট্ট পার্টনারশিপ হয়েছে কত 25 রানে, বাট ওই জায়গাতে দাঁড়িয়ে যে মনে হচ্ছিল তাদের অ্যাপ্রোচ কি, তাদের কি কি ভেবে তারা খেলতে নেমেছে, কি ভেবে তারা চেস করতে নেমেছে, সেটা একদম ক্লিয়ার। প্রথমে ব্যাটিং করলে না আপনার কাছে মানে সুবিধা থাকে যে আপনি কিভাবে সেই আপনার টিমের রানটা এগিয়ে নিয়ে যাবে। রান চেস করতে আসলে আপনার কাছে ওই একটাই থাকে যে চলো নয় এরম ভাবে জিতবো, নয় এরম ভাবে জিতবো। কিন্তু প্রথমে ব্যাটিং করলে আপনি অনেক কিছু ধরে রাখতে পারেন, না একটু উইকেট বাঁচিয়ে খেলি, শুরু থেকে চালিয়ে খেলি, 2-3টে উইকেট পড়ে গেলে আপনার অ্যাপ্রোচ চেঞ্জ হয়। সেই জায়গাতে দাঁড়িয়েই প্রথমে ব্যাটিং করো বাংলাদেশের কাছে কিন্তু সেই স্বাধীনতাটা যেন ছিল না, মনে হলো যে না চলো নামছি মারো, যেভাবে হোক মারো। এভাবে অ্যাকচুয়ালি মুশকিল। আপনি বিশ্বের যে কোনো দল আজকে এই জায়গাতে যদি পাকিস্তান ওইভাবে খেলতো, আজকে যদি শ্রীলঙ্কাও খেলতো, অস্ট্রেলিয়াও খেলতো, তাদেরকে দেখো মনে হতো যে এটা কি করছে তারা। বাংলাদেশকে দেখো এক্স্যাক্টলি তাই মনে হচ্ছিল, এর থেকে অনেক বেটার খেলতে পারে, সমস্যা এটাই। এটা যদি অন্য কোনো দল হতো যারা এভাবেই খেলে অভ্যস্ত, তাহলে আমি কিছু বলতাম না, বলতাম যে ঠিক আছে আরো বেটার করতে হবে, বাট বাংলাদেশ এভাবে খেলে না, এভাবে তারা খেলে না, এভাবে খেলা উচিত নয়, সেটা তারা জানে, কিন্তু স্টিল খেলছে। কোনো টার্গেট নেই তাদের কাছে, কিন্তু যেভাবে মাহমুদুল্লাহ শট মারছেন, যেভাবে লিটন মারছেন, ইভেন যেভাবে জাকির মারছেন, তাদেরকে দেখে মনে হচ্ছে, জাকির না ঋষাদ, তাদেরকে দেখে মনে হচ্ছে যে না খুব তাড়ায় আছেন, এক্ষুনি একটা 6 মেরে বাড়ি ফিরতে। অভিষেক শর্মা 7 বলে 16, অভিষেকের ক্ষেত্রে একটু ধৈর্যের অভাব, অভিষেক আরো ম্যাচিওর হতে হবে এবং সেটা টিম ম্যানেজমেন্টকে করতে হবে। অভিষেককে একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি এই যে আজকে 16 রান করে আউট হলেন, যদি এই 16 রানের জায়গায় তিনি একটা হাফ সেঞ্চুরি করতেন, তাহলে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল বা যশস্বী জয়সওয়ালের থেকে একটু তিনি এগিয়ে থাকতেন ব্যাটারে, ওপেনিং ব্যাটারের ক্ষেত্রে এগিয়ে থাকতেন না। এই মুহূর্তে তিনি এগিয়ে নেই, তিনি সেঞ্চুরি করার পরে সিরিজে বাদ পড়েছিলেন, বাট অ্যাটলিস্ট একটা থাকতো যে না আমিও আছি, আমিও একজন ব্যাকআপ ওপেনার হিসেবে রয়েছি। কিন্তু যখনই 16 রান করে তিনি আউট হচ্ছেন, অবশ্যই একটা টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছিল যে তুমি এভাবেই খেলো, আমি জানি নয়তো ওরকম হুটপাট চালিয়ে তিনি খেলতেন না। খুব তাড়া ছিল জানো তার, এই একটা রান নিয়ে নাও, পরের ওভারে আমার একটা স্ট্রাইক চাই, এই একটা 4 মেরে দিলাম, সেটা নয়। বাট ঠিক আছে, একটু ধৈর্য ধরে খেলতে হবে, আদারওয়াইজ পারফরমেন্স তো তিনি ভালো করেন। তিনি শর্মার রিপ্লেসমেন্ট শর্মা, রোহিত শর্মা গেছেন, অভিষেক শর্মা এসেছে, যেটা আমি আজও বলছি, আগেও বলবো, পরবর্তীকালেও বলবো। সূর্য 14 বলে 29, সূর্য ভালো খেলেছেন, যে ছক্কাগুলো মারছিলেন তিনি মুডেই এসেছিলেন যে না এই ম্যাচটা আমি শেষ করবো 10 ওভারের মধ্যে। সূর্য থাকলে হয়তো তার আগেই শেষ হয়ে যেত। যাই হোক, নীতিশ এবং হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত 2 অলরাউন্ডার, একজন প্রেজেন্ট, একজন ফিউচার। নীতিশ কুমার রেড্ডি মাত্র 21 বছর বয়স, আমি আশা করবো যে নীতিশকে যেন ভারতীয় দল যেমন মায়াঙ্ককে তারা আগলে রাখছে, বোঝাই যাচ্ছে, ঠিক সেরকমই নীতিশকেও রাখুক।
নীতিশ কুমার রেড্ডি না, এই যে হার্দিক পান্ডিয়া টেস্ট ক্রিকেট খেলেন না, আমি রিসেন্ট শুনছিলাম যে হার্দিক পান্ডিয়াকে নাকি আবার রঞ্জি ট্রফি খেলতে পাঠানো হবে, মানে আবার হয়তো টেস্ট টিমের একটা প্ল্যানে তাকে রাখা হচ্ছে, মেবি তাকে বিজিটির জন্য ভাবা, আমি জানি না, বিজিটি খুব রিসেন্ট, বিজিটি অত সহজে অত তাড়াতাড়ি পারবেন না হার্দিক, বাট স্টিল যদি এটা ভাবা হয় যে আবারও তাকে টেস্ট ক্রিকেটে ফেরানো হবে, তাহলে খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, কারণ হার্দিকের চোটাঘাতের যা প্রবলেম, স্টিল তিনি যেহেতু ক্যাপ্টেন নেই, ট্রাই করা যেতে পারে, বাট স্টিল ওটা আমি না ধরেই এগোচ্ছি, সেক্ষেত্রে কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে তৈরি করা হোক ওই টেস্ট অলরাউন্ডার হিসেবে, টেস্টে একজন পেস বোলিং অলরাউন্ডার সবার কাছেই রয়েছে, ভারত কেন পিছিয়ে থাকবে? আজকে আমাদের কাছে যদি একটা মিচেল মার্শ বা ক্যামেরন গ্রিন থাকে, আমরা কি অস্ট্রেলিয়াতে গিয়ে একটু হলেও অ্যাডভান্টেজে থাকবো না, যে না আমাদের কাছে এরকম একজন রয়েছে যে ব্যাটিংটাও করবে, যে বোলিংটাও করবে, কিন্তু নেই সেটা ভারতের কাছে, তাই না? ঠিক আছে, বাট নীতিশকে রেডি রাখা হোক, বোলিংটা হয়তো খুব একটা দুর্দান্ত হয়নি, 2 ওভারে 17, বাট ব্যাটিংটা ঠিকঠাক করেছেন, 15 ওভারে 16, একটা 6 মেরেছেন, ভালো। হার্দিক পান্ডিয়া তো আলাদা, ওফ, আমি এখনো জাস্ট চোখের সামনে ভাসছে, বলটা পেলেন তাকালেন না, মনে হচ্ছিল চুইনগাম চিবাচ্ছেন, মেবি মুখে তার চুইনগাম ছিল না, হার্দিক চুইনগাম মানে চুইনগাম চিবাতে নাবেন না, এমনি কিরকম একটা করলেন, হাসলেন, স্ব্যাগ। হার্দিকে যে হ্যাশট্যাগ ছাপড়ি বলা হয় না, সেই ছাপড়ি একজন ছাপড়িও যে কতটা সুন্দর হতে পারে, কতটা সোয়াগ দেখাতে পারেন, সেটা আজকে হার্দিক দেখিয়ে দিলেন, দারুণ। আর ওই ছক্কাটা আমি মানে ছক্কাটা না, ওটা 4 হয়েছে অ্যাকচুয়ালি, প্রেয়ার পড়ে গেছে, কি শট সেরা। বাংলাদেশের বোলিং কি, তাসকিন শরীফুল দুজনেই শুরু থেকে একইভাবে বোলিং করে গেলেন, তাও শরীফুল না অ্যাকচুয়ালি, তাসকিন আর মুস্তাফিজুর। তাসকিন তো ক্লুলেস ছিলেন, কি করবেন কি হচ্ছে বুঝে উঠতে পারছিলেন না। মুস্তাফিজুর প্রথম বলেই মুস্তাফিজুর ছক্কা খাওয়ার পরে পরবর্তী বলেই দেখলাম শর্ট বল, মানে ঠিক আছে ভ্যারিয়েশন ভালো, অবশ্যই ভালো, ওই জায়গাতে দাঁড়িয়ে যে কেউ একটা সেফ খেলার চেষ্টা করবে, একটা ডিফেন্সিভ বল করবে, কিন্তু মুস্তাফিজুরের শর্ট বল মানেই তার কাছে ওই একটা স্টক বল, মুস্তাফিজুরের শর্ট বলটা কিন্তু স্টক বল, একটা স্লোয়ার বাউন্সার দেওয়া, সেই জায়গাতে মুস্তাফিজুরকে আরো বেটার কিছু করতে হবে। আজকে 3 ওভারে 36 রান ভারতের এগেনস্টে, এই নিয়ে তিনি 11টা ম্যাচ খেললেন, তুললেন মাত্র 5টা উইকেট। ভারতের এগেনস্টে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে তার 11তম ম্যাচ এটা, এই নিয়ে 11টা ম্যাচ খেললেন, তুললেন মাত্র 5টা উইকেট। মুস্তাফিজুর কিন্তু আরো অনেক বেটার করতে পারেন, যেটা তিনি পারছেন না সামহাউ। তাসকিন একটু বেশি এক্সপেন্সিভ, রিশাদ বরং একটু চেষ্টা করেছেন, মিরাজ একটা উইকেটও তুললেন। অল ওভার গোটা ম্যাচে বাংলাদেশের একটাই পজিটিভ, সেটা হলো মেহেদী হাসান মিরাজ, সিম্পল। যাই হোক, কি করা যাবে, ভারত খুব সহজেই ম্যাচটা জিতে ফিরলো। একটু লড়াই এক্সপেক্ট করেছিলাম, আর কিছু না। ভারত এই যে 7 উইকেটে উড়িয়ে দিল, খুশি, আমি আনন্দে নাচছি, কিন্তু যে লড়াইটা যে কোনো ক্ষেত্রে এক্সপেক্ট করা যায় সেটাই তো মিসিং ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি আজকে ম্যাচ আপনারা উপভোগ করেছেন। মাহমুদুল্লাহ রিয়াকশন ঠিক এরকম, কি হচ্ছে মানে কি হচ্ছে, এটা কোন সময় রিয়াকশন এক্স্যাক্টলি আমি খেয়াল করিনি, বাট যাই হোক আলাদাই রিয়াকশন। যাই হোক, একটা ছোট্ট তথ্য আপনাদের দিয়ে রাখি, আজকের এই যে ম্যাচটা হলো, আমি গোটা ম্যাচ ধরে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে আমি লাইভে ছিলাম, ইউটিউবে আমি লাইভে ছিলাম, ম্যাচ চলাকালীন ওই লাইভ আড্ডা টাইপের। আমি আগেও ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এই রিলেটেড, আমি পরের দিন ম্যাচেও থাকবো, প্রত্যেক দিন ম্যাচে, মানে টি20 ম্যাচ হলেই আমি থাকছি। সুতরাং সেই লাইভ আড্ডাতে আপনারা জয়েন করতে পারেন আমার ইউটিউব চ্যানেল চোপড়া স্পিক্স, সেম নাম, আপনারা দেখবেন। আজকে লাইভে ছিলাম, আমি একটা সুন্দর সেট আপ বানিয়েছি, আমি চেষ্টা করেছি, আমার কাছে আপাতত সুন্দর, আপনাদের কাছে লাগবে কিনা জানি না, আরো বেটার করার চেষ্টা করবো। সেখানে লাইভ আড্ডা হবে, অনেকেই জয়েন করেছিলেন, প্রায় 50 জন 60 জন মতন ছিলেন, আপনারা জয়েন করতে পারেন পরবর্তীকালে, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাইকে টাটা, এবং আশা করবো যে পরবর্তী ম্যাচে অ্যাটলিস্ট বাংলাদেশ যেন সেই অ্যাপ্রোচটা রাখে, যে অ্যাপ্রোচে একটা লড়াই তারা শেষ পর্যন্ত করে যেতে পারে।